জীবনানন্দের সঙ্গে শান্তির দেখা হওয়া মাত্রই শান্তি জানায় সে তার ধর্মপত্নী। তারা বিবাহ করেছিল। এই জন্মে তা আবার পরজন্মের ফল দ্বিগুণ হবে এই আশায়। এবার ভবানন্দ কল্যাণীকে সুস্থ করেছিলেন ঠিকই, কিন্তু তার উদ্দেশ্য ছিল কল্যাণীর সঙ্গে সংসার যাপন করা। কল্যাণীকে সেই প্রস্তাব দান করেছিল ভবানন্দ। কল্যাণী সমস্ত কিছুই শুনে তাকে ভণ্ড বলে মনে হয়। কল্যাণী তার এই প্রস্তাব শুনে তাকে ভণ্ড বলে মনে করে এবং তার সেই প্রস্তাবকে সে স্বীকার করে না। পঞ্চম অধ্যায় কি? ভবানন্দের সঙ্গে ধীরানন্দের এক যুদ্ধ হয় কল্যাণীকে নিয়ে। কল্যাণীকে বিবাহ নয়, তার সম্মান হানি করার চেষ্টা শুরু হয়। ভবানন্দের হাত থেকে ধীরানন্দ পালিয়ে যায়। কাহিনীর এখানে একটা জটিলতা দেখতে পাওয়া যায়। এবার ষষ্ঠ পরিচ্ছেদে ভবানন্দ বনের মধ্যে প্রবেশ করার পর এক অজ্ঞাত কণ্ঠস্বর শুনতে পেলেন। তার মনে হলো প্রভু সত্যানন্দ ফিরে এসেছেন। সপ্তম পরিচ্ছেদ, শান্তির সঙ্গে সত্যানন্দের বনের মধ্যে কথোপকথন হয়। সেখানে সত্যানন্দ শান্তিকে দলের কাজ করতে বলেন, সেই সঙ্গে শান্তির নিজের প্রাণ রক্ষা ও শান্তির প্রাণ রক্ষা করার জন্য বলেন, দেশের জন্য কাজ করতে বলেন। এবার অষ্টম পরিচ্ছেদ কি? পদচিহ্ন গ্রামে যে একটা দুর্গ তৈরি হয়, সেই দুর্গের মধ্যে কামানের শব্দ শোনা যায়। নবম পরিচ্ছেদ, বিদেশিদের সঙ্গে সত্যানন্দের সন্তানদের যুদ্ধ হচ্ছে। সেখানে সেনাপতি পদে আসন্ন হয়েছেন জীবনানন্দ। নবীনানন্দ অর্থাৎ শান্তির সঙ্গে জীবনানন্দের একটা চোখাচুকি ইশারা হয়। ইশারার যে কি অর্থ, সেই অর্থ শুধু ওরা দুজনেই বোঝে, আর কেউ বুঝতে পারে না। এই দিকে শত্রুরা এগোতে শুরু করে। ভবানন্দ জীবনানন্দকে কিছুতেই যেতে দেয় না। সে জানায় জীবনানন্দ নিষ্পাপ। মানে দেশের জন্য এবার লড়াই শুরু হয়। এবার কে সমস্ত কাজটাকে দায়িত্ব নিয়ে করবে, সেইটার একটা সময় এসে গেছে সিদ্ধান্ত নেওয়ার। এবার অজয় নদীর তীরে সত্যানন্দ, জীবনানন্দ, মহেন্দ্র, নবীনানন্দ, ধীরানন্দ সবাই মিলে একসঙ্গে বসে পরামর্শ করতে লাগলো। সেখানে সত্যানন্দ মহেন্দ্রকে পুনরায় সংসার করতে বললেন। মহেন্দ্র জানায় কার সঙ্গে সংসার করবে, তার স্ত্রী কন্যা সবাই কোথায়। সত্যানন্দ শান্তিকে আদেশ দেয় মহেন্দ্রর সঙ্গে তার স্ত্রী কন্যাকে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য। এবার শান্তির উপরে একটা দায়িত্ব বর্তায় যে এদের যেন পুনরায় একটা সাক্ষাৎ হয়। চতুর্থ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, শান্তির সঙ্গে কল্যাণীর সাক্ষাৎ হয়। তারা পদচিহ্ন গ্রামে যেতে থাকে এবং মহেন্দ্রকে পাবার জন্য তাদের এই যাত্রা শুরু হয়। দ্বিতীয় পরিচ্ছেদ কি? নিমাইয়ের কাছ থেকে সুকুমারীকে আনতে গিয়ে জীবনানন্দকে বেশ বেগ পেতে হয়, কারণ এতক্ষণে নিমাই দিদির
স্নেহে মহেন্দ্র কন্যা বেশ অভ্যস্ত হয়ে পড়ে। সেই অভ্যাস থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারে না। যেহেতু নিমাই দিদি অল্প বয়সে তার সংসার থেকে বিচ্ছিন্ন হয়েছে, তার ফলে সে এই মহেন্দ্রর সন্তানকে কখন নিজের সন্তানের মতোই বা নিজের সন্তানের চেয়ে বেশি করে পরম যত্নে সে লালন পালন করতে থাকে। তাই নিমাই দিদি কিছুতেই মহেন্দ্র কন্যাকে ছাড়তে রাজি নয়, কিন্তু পরের সন্তান তাকে তো দিতেই হবে, সেই জন্য তাকে ছেড়ে দিতে হলো। এবার তৃতীয় পরিচ্ছেদ। শান্তি যে নবীনানন্দ তা মহেন্দ্র জানতে পারে। শান্তি যে নবীনানন্দ সেটা মহেন্দ্র জানতে পারে এবং কল্যাণী জানায় যে সে জীবনানন্দের ধর্মপত্নী। মানে এতক্ষণ শান্তির পরিচয় মোটামুটি আস্তে আস্তে সবাই জানতে পারছে যে শান্তি একজন নবীনানন্দ ছদ্মবেশ নিয়ে এতদিন দলের হয়ে কাজ করেছে, সে শান্তি আসলে একজন মহিলা। এটা কিন্তু ধীরে ধীরে সবাই জানতে পারে এবং সেটা মহেন্দ্র ইতিমধ্যে জেনে গেছে। সামনেই মাঘী পূর্ণিমার সময় একটা মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ইংরেজরা মেলা আক্রমণ করার অভিপ্রায় করেছে। পঞ্চম পরিচ্ছেদে মেলায় যে ঘটনাটি ঘটার জন্য সবাই তাকিয়ে আছে তারই পরিকল্পনা অনুযায়ী মহেন্দ্র জীবনানন্দকে নিয়ে শান্তি সবাই প্রস্তুতি নিতে লাগলো। তাহলে ওই মাঘী পূর্ণিমার দিনকে কিছু একটা ঘটনা ঘটবে, এটা সবাই মোটামুটি জেনে গেছে। দলের সবাই জেনে গেছে যে কি ঘটনা ঘটবে সেটা দলের সবাই জানে, সেটারই একটা প্রস্তুতি চলছে। ষষ্ঠ পরিচ্ছেদে সকল সন্তানগণ মার রব করে ইংরেজ সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করতে শুরু করলো এবং যুদ্ধ এমন তুমুল হলো যে সবাই বুঝতে পারলো যে এখানে কিছু একটা হচ্ছে। তাহলে ওই মাঘী পূর্ণিমার সময় এই যুদ্ধটা কিন্তু ঘটে। সপ্তম পরিচ্ছেদ, সেই বিষম যুদ্ধের পুনরায় শান্তি এবং জীবনানন্দ দুজনেই চিরকাল ব্রহ্মচর্যে থাকার সিদ্ধান্ত নেয়। অষ্টম পরিচ্ছেদে কি দেখা যায়? সব যুদ্ধের ফলে সকল মানুষ এক হয়ে একটাই সিদ্ধান্ত নেওয়া হলো, সেই মন্দিরে এসে সত্যানন্দের মতাদর্শ প্রতিষ্ঠা দেওয়া হলো এবং চিকিৎসক হলো মহাপুরুষের ছদ্মবেশে তার পরাজয় ঘটে গেলেও সত্যানন্দের জয় হলো। তাহলে চিকিৎসকের পরাজয় ঘটলো, কিন্তু সত্যানন্দের জয় হলো। ঔপন্যাসিক এখানে শান্তির মতো নারীর জয়গান গাইলেন, তাকে কোথায় যেন এগিয়ে দিলেন এবং জিতিয়ে দিলেন। এভাবেই কাহিনী সমাপ্তির দিকে এগোয় এবং যা হয় এখানে দেখা যায় যে সমগ্র একটা বৈপ্লবিক যে কাণ্ড কারখানা, সেটার প্রস্তুতি সমস্ত কিছুই এই উপন্যাসের কোথায় ছত্রছত্রে লোকানো আছে এবং তার সঙ্গে জীবনানন্দের স্ত্রী শান্তির যে ভূমিকা সেটা যেন কোথায় চমকপ্রদ। এখানে শান্তি একটা দেশের জন্য কাজ করার জন্য যে মানসিকতা, তার যে মানসিকতা কোথায় ঢাকাই শাড়ি থেকে গৈরিক শাড়িতে রূপান্তর এবং রূপান্তর থেকে শুধু নয় বনের মধ্যে অশ্বচালন করে যাওয়া, যুদ্ধ করা, নিজের পরিচয় লুকিয়ে রাখা, তারপর নিজের স্বামীর কাছে সেই যে পরিচয় সকলের কাছে পরিচিত ছিল সেই পরিচয়টা তুলে ধরা, কোথাও একটা যেন আধুনিকতার ছোঁয়া আছে এবং কোথাও যেন চরিত্রটা একটা জীবন্ত প্রাণবন্ত। ঠিক আজ থেকে কত বছর আগে যে উপন্যাসের সার্ধ শতবর্ষ পথে যে উপন্যাস চলছে, যে উপন্যাস সার্ধ শতবর্ষের পথে
যে উপন্যাসের যে সঙ্গীত হচ্ছে কালজয়ী সঙ্গীত, সেই কালজয়ী সঙ্গীতের সার্ধশতবর্ষ চলছে। এই উপন্যাসেই সেই সঙ্গীতকে ব্যবহার করা হয়, যেখানে সেই সঙ্গীতের ভূমিকা একটা খুবই গুরুত্বপূর্ণ। সেই স্তোত্র কোথায় বিপ্লবীদের মূল মন্ত্র, বীজ মন্ত্র হিসাবে ধরা দিয়েছে। তো এই কালজয়ী উপন্যাসের প্রতিটি ছত্রে বৈপ্লবিক কাণ্ডকর্ম লুকিয়ে আছে। একটা বৃহৎ উপন্যাসকে খুব ক্ষুদ্র পরিসরে ধরার চেষ্টা করেছি। হয়তো সমস্ত কাহিনীর কিছু টুকরো টুকরো ঘটনাগুলোকে সামনে এনে কাহিনীর একটা খুব খুব সংক্ষিপ্ত সার আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। উপন্যাসটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আর উপন্যাসটি পড়ে কেমন লাগলো সেটা জানাবেন। আর আজকের এই কাহিনীর যে সংক্ষিপ্ত সারগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এইটাই কিন্তু জানাবেন কেমন লাগলো। আর কোন উপন্যাস নিয়ে কথা বলছি সেটা আপনাদেরকে বুঝতে হবে, এবং বুঝে আমার কমেন্ট বক্সে গিয়ে সে উপন্যাসের নাম জানাতে হবে। তাহলে আমি উপন্যাস সম্পর্কে আরও কিছু খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ এই পর্যন্তই। সমগ্র উপন্যাসকেই কিন্তু আমি কয়েকটি পরিচ্ছেদে ভাগ করে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো আমার এই প্রয়াস অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।